নমস্কার, আমি তন্ময়। এই গল্পটি শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে জানিয়ে দেব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা এই গল্পের শেষে উল্লেখ করব। তবে তার আগে এই গল্পটা আপনারা মন দিয়ে পুরোটাই শুনুন। দিনটা ছিল মঙ্গলবার। মাঝরাতে কল পেয়ে অতীব আপদকালীন ভিত্তিতে এক প্রত্যন্ত গ্রামে অতি কষ্টে সাইকেল চালিয়ে রুগী দেখতে যাচ্ছি। সঙ্গে রয়েছে চিকিৎসা যন্ত্রপাতি বোঝাই করা একখানা চামড়ার ভারী ব্যাগ। সেই ভারে মাঝে মাঝে সাইকেলটা একদিকে বারবার হেলে যাচ্ছিল। তার উপর রাস্তার অবস্থা খুবই খারাপ। আলপথ দিয়ে অতি সাবধানে পথ অতিক্রম করতে হচ্ছে। সেখানেও আবার বেশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা নুড়ি পাথরের কারণে সাইকেল বেকায়দায় পড়ার সম্ভাবনা রয়েছে। একটু বেসামাল হলেই সোজা কাদায় গিয়ে পড়তে হবে। ইচ্ছে করলেই একটা গরুর গাড়ি ভাড়া করে রুগী দেখতে যেতে পারতাম, তবে আসল কথা হলো সাহসে কুলোয়নি। একবার ওই গরুর গাড়ি করে যেতে গিয়েই যে বিপাকে পড়েছিলাম তা আর বলার মতো নয়। যাক, এমন রাতের বেলা নির্জন পাত্র দিয়ে যাতায়াত করার পথে সেই রাতের কথা না বলাই ভালো। আরও খানিকটা এগোনোর পর মিটমিটে আলোর দেখা মিলল। সেটা অনুসরণ করে এগিয়ে যেতেই খুব কাছেই একটা বিশাল বড় পৌর বাড়ি দেখতে পেলাম। রাত গভীর হয়ে এলেও বাড়িটার উপর আর নিচতলার সবগুলো আলো এখনো জ্বালানো রয়েছে। বাড়িটার কাছে যেতেই আমার সারা শরীর খুব ভারী হয়ে এলো। মনে হলো ছাদ থেকে কেউ যেন আমাকে লক্ষ্য করছে। সাইকেল থেকে নেমে পায়ে হেঁটে সদর দরজা পর্যন্ত এগোতে লাগলাম। কে কে ওখানে? কে? বেরিয়ে আসুন। কে ওখানে? হঠাৎ করেই ঝোপের মধ্যে থেকে কিছু একটা যেন নড়ে চড়ে উঠল। কারোর কোনো সারা শব্দ নেই। চারিদিক নিস্তব্ধ। আমার মনে হতে যাচ্ছিল যে যা দেখেছি সব চোখের ভুল। তবে আমার ঠুনকো ধারণাকে ভুল প্রমাণিত করে ঠিক সেই সময় ওই ঝোপের আড়াল থেকে দুটো ক্ষিপ্ত চোখ আমাকে দেখে একেবারে ফুঁসে উঠল। কালো কুচকুচে অন্ধকারের মধ্যে দুটো জ্বলতে থাকা শিকারি চোখ এবার আগে পিছে কিছু না ভেবেই আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি নিজেকে বাঁচানোর জন্য অপর দিকে কাঁদতেই যাচ্ছিলাম, তবে পাটা বেকায়দায় একটা পাথরের সাথে ধাক্কা লাগতেই শরীরের ওপর নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। আর সঙ্গে সঙ্গে আমার হাতটা সেই আক্রমণকারীর নখে চিরে গিয়ে একেবারে শিরা ফুলে উঠল। আমি উঠে দাঁড়াতে যাব, ঠিক এমন সময় আমার পিছন থেকে কেউ একজন ফ্যাঁস ফ্যাঁসে স্বরে বলল, এই বাবু, আপনার কোথাও লাগে নাই তো? আমি নিজেকে সামলে নিয়ে খানিকটা আমতা আমতা করেই বললাম, না না, লাগেনি। তবে তবে আপনি কি এত রাতে এখানে কি করছেন? হ্যাঁ, এইটাই তো আমার মনিবের বাড়ি। আপনাকে এত রাতে এখানে পড়ে থাকতে দেখেই তো দূর থেকে সন্দেহ হচ্ছিল, তাই তো এগিয়ে এলুম। না মানে, ওখানে দুটো জল জলের চোখ আমার দিকে ধেয়ে আসছিল, তাই জন্য। কি যে বলেন বাবু, বিড়াল দেখে কেউ তো ভয় পায় নাকি? হ্যাঁ, বিড়াল? আগে হ্যাঁ, বিড়াল। এই দেখো, আমার হাতে মাছের থলি দেখেই বুঝতে পারছেন। ওই থলি দেখেই গন্ধে গন্ধে ওই অত দূর থেকে লাফ দিয়ে এদিকে চলে এসেছে। সত্যি তাই। আমার চোখ দুটো ভালো করে কচলে এবার ওই ব্যক্তির পায়ের কাছে তাকাতেই দেখতে পেলাম একটা কালো কুচকুচে লোমশ হলো বিড়াল।
সে ক্রমাগত মাছের গন্ধ পেয়ে ওই ব্যক্তির পায়ের কাছে গা ঘষছে আর নিজেই ম্যাও ম্যাও করে ডাকছে। এদিকে আমার পাশেই ভাঙাচোরা জম পড়া সাইকেলটা মাটির উপরে পড়ে রয়েছে। নিজে উঠে ওটাকে টেনে টেনে তুলতে তুলতে বললাম, তা এই বাড়ি থেকেই মনে হয় আমাকে ডাকা হয়েছিল। তা এখানে কে অসুস্থ? আগে আগে আমার মনিব খুব ক্লান্ত আর খিটখিটে হয়ে উঠেছেন। ওনার রোগটা আপনাকে সারিয়ে তুলতেই হবে ডাক্তারবাবু। বেশ, তবে সাইকেলটা কোথায় রাখবো? আগে ওই বারান্দায় তুলে রাখুন। হ্যাঁ, আজ বোধহয় বৃষ্টি হবে। লোকটার কথা শুনে আমি একবার আকাশের দিকে তাকালাম। সত্যিই তো, ক্ষণিকের মধ্যেই মেঘ যেন সমস্ত আকাশ জুড়ে নিজের সীমানা এঁকে রেখেছে। কিন্তু এতটা পথ আসার সময় তো এত মেঘের উপস্থিতি টের পাইনি। হ্যাঁ, এত কি ভাবছেন? ভেতরে আসবেন না ডাক্তারবাবু? হ্যাঁ 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 হ্যাঁ, চলুন চলুন চলুন। লোকটি আমাকে পথ দেখিয়ে ভিতরে নিয়ে গেল। বাড়িটার অবস্থা ভিতর থেকে আরো খারাপ। জায়গায় জায়গায় চুন সুরকি ধসে পড়েছে। পুরো বাড়িটায় যদি কোনো একটা ঝড় আসে তাহলে সাথে সাথেই ধসে পড়বে। আমরা সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে এলাম। সেই সাথে বাইরে ব্যাঙের আজব গোগানি কানে ভেসে আসছিল। ওপরের দিকে উঠতে উঠতে লক্ষ্য করলাম বাড়ির মুনিব বেশ শৌখিন স্বভাবের মানুষ। তাই জীর্ণ বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আভিজাত্য ছোঁয়া। আমরা ভেতরে ঢুকতেই ওই ব্যক্তি বললেন, কথা মশাই, আগে আগে ডাক্তারবাবু চলে এসেছেন। ও, এসে গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন বসুন ডাক্তারবাবু, এই এই বেতের মোড়ায় বসুন। ওরে ওরে, তুই যা যা গিয়ে ডাক্তারবাবুর জন্য কিছু নিয়ে আয়। ও তাড়াতাড়ি নিয়ে আয়। শরীরটা একটু না না, থাক থাক, সেসবের কোনো প্রয়োজন নেই। আপনি আপনার সমস্যাটা খুলে বলুন, আগে চিকিৎসা শুরু করা যাক। ওমা সে কি না না, তা বললে কি করে হয়? হ্যাঁ, কি করে হয়? আসলে কথা মশাই, বাইরের আবহাওয়া খুব একটা ভালো নয়। তার উপর ডাক্তারবাবু আবার এতটা পথ সাইকেল চালিয়ে এসেছেন কিনা, তাই বোধহয় আপনাকে দেখে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছেন। তাই নাকি? ডাক্তারবাবু যদি একবার আমাকে টেলিফোনে ওনার যাতায়াতের সমস্যার কথা বলতেন, তবে তো আমাদের গারোয়ানকেই পাঠিয়ে দিতে পারতাম। ওনার কথা শুনে প্রথমটাই আমার গলা শুকিয়ে এলো। আস্তে করে বললাম, আপনার গারোয়ান মানে? আপনার আবার গরুর গাড়ি আছে নাকি? হ্যাঁ, সে আর বলতে, এই বাবু থেকে গাড়ি নিয়েই তো কত লোকে ভাড়া খাটে। কেন বলুন তো? হ্যাঁ, মানে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, না না, তেমন কিছু না। আপনি এদিক ফিরে শুয়ে পড়ুন, আপনাকে তো দেখতে হবে। হ্যাঁ ডাক্তারবাবু, মনে হয় কিছু একটা মনে করে খুব ভয় পাইছেন। হ্যাঁ, জল খাবেন ডাক্তারবাবু? হ্যাঁ, জল? আচ্ছা, এক গ্লাস নিয়ে আসুন। এই তো ধরেন। এ কি, এত তাড়াতাড়ি নিয়ে এলে কি করে? আগে এই তো জলের গ্লাস হাতে করেই তো দাঁড়িয়েছিলুম, আপনি চাইলেন আর দিয়ে দিলুম। আমার সব কাজ খুব তাড়াতাড়ি করে মিটিয়ে দেওয়াই স্বভাব। ও আচ্ছা আচ্ছা, দাও দাও। আমি লোকটার হাত থেকে গ্লাসটা নিতে গিয়ে একেবারে চমকে উঠলাম। লোকটার হাতের আঙুলে প্রায় মাংস নেই বললেই চলে। সরু সরু হাড়গুলো যেন অস্বাভাবিক রকমের ঠান্ডা, আর সেই সঙ্গে ওনার গা দিয়ে একটা ভোসকা বস্তা পচা গন্ধ বের হয়ে আসছিল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, এ কি, আপনার হাত এত ঠান্ডা কেন? সারাদিন জল ঘেটে কাজ করি তো, তাই বোধহয় হাতটা এখনো শুকোয়নি।
আপনি আপনি জলটা খেয়ে নিন। হ্যাঁ, শরীরটা ঠিক লাগবে। হ্যাঁ, এই তো খাচ্ছি। আমি জলের গ্লাসটা নাকের কাছে নিয়ে যেতেই আমার পেটের ভিতর থেকে সমস্ত পাকস্থলী যেন একেবারে সেঁটিয়ে এলো। কোনো মাছকে 10 দিন ধরে পচালেও বোধহয় এমন আষ্টে আর জঘন্য গন্ধ বের হয় না। আমি জল না খেয়েই গ্লাসটা সামনের একটা টেবিলের ওপরে রেখে আসলাম। জলটা খেলেন না কেন? আরে, রুগী তো ওইদিকে ফিরে শুয়ে আছেন, তবে জানলেন কি করে যে আমি জলটা আদৌ খাইনি? আমার চাকর জলটা দিল, আর আর আপনিও উঠে সঙ্গে সঙ্গে গ্লাসটা রেখে দিলেন বলে মনে হলো, তো তাই তাই মানে জিজ্ঞাসা করলাম। ও না না, তেষ্টা পাইনি, পেলে না হয় পরে খাবো। এবার আপনি এদিকে ফিরে তাকান। না মানে আমার আমার চিকিৎসা করতে হলে যে আগে আমাকে গল্প শোনাতে হবে। হ্যাঁ, গল্প। গল্প? রাত বিরেতে এমার্জেন্সি বলে ডেকে এনে এ আপনাদের কেমন রসিকতা? হ্যাঁ, আমি কিন্তু এবার এখান থেকে চলে যেতে বাধ্য হব। ইয়ার কি করছেন? কিরে পেলা, তুই তুই ওনাকে ডেকে আনার সময় আমার আমার শর্তের কথা জানিয়ে দিসনি? হ্যাঁ না কর্তা মশাই, এই রাতের আধারে ও সব শুনলে আসবেন কিনা তার ঠিক নেই, তাই আমি আগাম ওসব জানাইনি। আপনি বলে ফেলুন আপনি। আর শুনুন ডাক্তারবাবু, আমাদের এখানে সবাই আসে নিজেদের ইচ্ছায়, তবে একবার চলে আসার পর আর কারোর কোনো ইচ্ছা খাটে না। তখন শুধুমাত্র আমার মনিবের কথাই শেষ কথা হয়ে দাঁড়ায়। আপনি নাকি অসুস্থ? কিন্তু আপনার কথাবার্তা আর হাসি শুনে তো মনেই হচ্ছে না যে আপনি অসুস্থ। সব বুঝে ফেলা কি এতই সহজ ডাক্তার? হ্যাঁ, এতই সহজ? শুনুন ডাক্তারবাবু, এর আগে আমাকে যতজন ডাক্তারবাবু দেখতে এসেছিলেন তাদের সবার কাছ থেকে চিকিৎসার আগে আমি একটি করে ভৌতিক গল্প শুনেছি। হ্যাঁ, আর যে তা বলতে অস্বীকার করেছে তার সাথে খুব একটা ভালো ব্যবহার করা হয়নি। কিন্তু হ্যাঁ, ভালো ব্যবহার করা হয়নি, বুঝতে পারছেন ডাক্তারবাবু? মানে আপনি কি এখানে আমাকে ডেকে এনে অপমান করছেন? আপনার সাহস তো কম নয়। আমি আপনার চিকিৎসা করব না, কিছুতেই করব না। চললাম আমি। দাঁড়ান ডাক্তারবাবু, দাঁড়ান। বললাম না, আমার মনিবের আদেশ না পেলে এখান থেকে কেউ নড়তেও পারে না। ঠিক তাই। পেলা পেলা ওনাকে নিয়ে গিয়ে আমার ওই স্বাদের আলমারিটা একবার দেখে নিয়ে আয় তো। হ্যাঁ, বিজ্ঞানের ছাত্র তো, দৃশ্যটা ভালোই লাগবে। আসুন আসুন ডাক্তারবাবু। কেন? কোথায় যাব? আরে আগে আসুন তো। শুনলেন না, মনিব আপনাকে আসতে বলল। ওনার চাকরের কথা মতো আমি মোড়া থেকে উঠে গিয়ে ওনাকে অনুসরণ করলাম। চাকরটি ওর কোমরে বেঁধে রাখা গামছার প্রান্ত থেকে একটা চাবি বার করে আলমারি তালা খুলতেই চোখের সামনে সারি সারি কঙ্কালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম। এর আগে আমি চিকিৎসা শাস্ত্র শিখতে গিয়ে এসব অনেক দেখেছি, কিন্তু এমন গৃহস্থ বাড়িতে এই দৃশ্য দেখে মাথাটা বনবন করে ঘুরে উঠল আমার। আমি হয়তো একটু টলে পড়ছিলাম, তাই ওই ব্যক্তি আমায় ধরে ফেলল। আর আবার সেই বরফের মতন কনকনে শীতল স্পর্শ আমার মাথা সর্বাঙ্গ কাঁপিয়ে দিল। আমি চিৎকার করে বললাম, ছোবেন না, আমাকে ছোবেন না, ছোবেন না, আপনি সরে যান। হ্যাঁ, আপনি তো পড়ে যাচ্ছিলেন বাবু। তাও ছোবেন না, সরে দাঁড়ান, সরে দাঁড়ান বলছি। এইসব কি কি এসব? এগুলো এগুলো কাদের কঙ্কাল?
আপনি বড্ড বেশি কম বোঝেন। মুনিব তো বললেন, যারা গল্প শোনাতে অস্বীকার করে এগুলো তাদের পরিণতি। থামো তোমরা, থামো! কি করছো তোমরা? এই যে বাবু দেখেন, আমার কর্তা মশাইয়ের কথা মেনে এক্ষুনি গল্প বলতে শুরু করবেন, নাকি কঙ্কালগুলোর পাশে জায়গা করে নেবেন? আমি বুঝতে পারছিলাম না আমি কাঁধের মধ্যে এসে পড়েছি। শুধু বারংবার মনে হচ্ছিল এমন বিটকেল মার্কা হাসি আর যার হোক না কেন শুধুমাত্র মানুষের হতে পারে না। তবে এই সময় এদের কথা অমান্য করলে নিজের প্রাণ হাতে করে বাড়ি ফিরতে পারবো কিনা তা সন্দেহ আছে। তাই বাধ্য হয়ে কাঠের পুতুলের মতন আবার সেই মোড়ার ওপরে এসে বসলাম। আমার চোখের সামনে ময়লার ছিন্ন চাদরে ঢাকা রুগীটি একটু নড়ে চড়ে উঠল। এবার গল্প বলতে শুরু করুন, তারপর আমার চিকিৎসা করবেন। আর আর এই গল্প বলা থেকে রেহাই কখন পাবো? এখানে একবার এলে সে যাওয়ার আশা রাখে না ডাক্তার বাবু। কি? এগুলো কি ধরনের অত্যাচার? আমি পারবো না, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। গল্প বলতে বলতে চেষ্টা করবেন একেবারে সেই জগতে চলে যাওয়ার। কারণ মাঝপথে যখনই আপনার গল্প বলা থামাবেন, ঠিক তখনই পালা আপনার শরীর থেকে না মানে এক খাবলা করে মাংস তুলে নিয়ে ওর খিদে মেটাবে। আমি মোড়া ছেড়ে উঠতেই যাচ্ছিলাম, তবে মনে হলো ওই ঘরে থাকা পুরনো ভাঙাচোরা আলমারিটা এবার যেন নড়ে উঠল, আর ওর ভিতর থেকে কেউ যেন বলে উঠল, ওকে কেউ ছাড়িস না, ওকে আমাদের হাতে তুলে দে। ওকে নিয়ে এবার কি করা যাবে আমরা বুঝে নেব। দিয়ে দে আমাদের। দেখছেন তো ডাক্তার বাবু, আপনাকে কত দিক থেকে সবাই ঘিরে রেখেছে। এবার সময় নষ্ট না করে আপনার বক্তব্য শুরু করুন। হ্যাঁ, শুরু করুন। ঠিক আছে, তবে তবে এটা আমার জীবনের বাস্তব ঘটনা, কোনো বানানো গল্প কথা নয় কিন্তু। বাহ বাহ বাহ, তবে তো আরো ভালো। গল্পের শেষে আপনাকেও আমাদের কাছে চিরস্থায়ী করে রাখার বন্দোবস্ত করতে হবে। আপনি চলে গেলে যে আমাদের সত্যি ঘটনা শোনার লোভ আরো পেয়ে বসবে, কিন্তু তা পূরণ করার মতন মানুষ থাকবে না, তাই না? জানলাটা খুলে দে পেলা, জোরে জোরে ঝড় আসবে। বাইরের হাওয়া ভেতরে আসতে দে, হ্যাঁ ভেতরে আসতে দে। আপনি শুরু করুন ডাক্তারবাবু, শুরু করুন। বজ্রপাতের শব্দে আমি আমার নিজের স্তম্ভিত ফিরে পেলাম। একবার নিজের হাত ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলাম সময় তখন ঠিক রাত 2:03। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলতে শুরু করলাম, আপনারা জিজ্ঞাসা করছিলেন না আমি গরুর গাড়ি ছেড়ে সাইকেল নিয়ে কেন এতটা পথ এসেছি? তবে শুনুন। বৈশাখ মাসের রাত, তিথিটা ঠিক মনে নেই। বাইরে চলছিল সেই সময় মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। সেদিন সারাদিনে অনেক রোগী দেখে আমি বেজায় ক্লান্ত হয়ে একটু আগেই বিছানা অধিকার করেছিলাম, আর সবার সঙ্গে সঙ্গেই একেবারে ঘুমের দেশে তলিয়ে গিয়েছি। ঠিক এমন সময় আমার টেলিফোনটা বেজে উঠল। এমন সময় আবার কে ফোন করলো?
হ্যালো, কে বলছেন? ফোনের ওপার থেকে খুব কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর এলো, হ্যালো, কে বলছেন? হ্যালো, কি হয়েছে আপনার? আপনি কোথায় থেকে টেলিফোনটা করছেন? কি রোগ হয়েছে আপনার? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, কাশীপুর গ্রামে একেবারে প্রান্তবর্তী বাড়ি থেকে টেলিফোন করছি। কাশীপুর গ্রাম ঢুকে দক্ষিণের দিকে আসবেন, ওখানে একটা বড় প্রান্তর পাবেন। সেখান থেকে সোজা এসে একটা ছোট হালপথ পাবেন, ওটা ধরেই আসতে হবে। আচ্ছা আচ্ছা, খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে নাকি? হ্যাঁ ডাক্তারবাবু, আগামীকাল সকাল পর্যন্ত ফেলে রাখা যাবে না ডাক্তারবাবু, দয়া করে আজই আসুন ডাক্তারবাবু, আজকে সত্যি সহ্য করতে পারছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি যত শীঘ্রই সম্ভব ওখানে পৌঁছবার চেষ্টা করছি। তবে আকাশের অবস্থা তো ভালো নয়, মাঝ রাস্তা পর্যন্ত যদি বাধা পড়ে যাই তাহলে আজকে রাতে আমি যেতে পারবো কিনা সেটা কিন্তু কথা দিতে পারবো না। হবে না যে ডাক্তারবাবু, আমি তো বাঁচতে চাই, দয়া করে আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। হ্যালো, ভদ্রমহিলা কথাটা বলেই টেলিফোনটা কেটে দিলেন। আমিও যত দ্রুত সম্ভব জামা কাপড় পরে ছাতা মাথায় ও ওষুধের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম কাশীপুর গ্রামের উদ্দেশ্যে। ঝড়ের এই তাণ্ডব সহ্য করেও নিজের গ্রাম পায়ে হেঁটে পার করেছি। এর পাশের গাঁয়ের নাম কাশীপুর। ওদিকটা যাবার জন্য সেই সময় গরুর গাড়ি পাবো কিনা এই কথা ভাবতে ভাবতে রাস্তার ধারে একটু থমকে দাঁড়ালাম। এদিকে মাথার ওপর তখন বৃষ্টির জল ঝরঝর করে পড়েই চলেছে। ছাতাও সেই তাণ্ডবকে বাঁধ মারতে অপারগ। দূর থেকে দেখতে পেলাম সামনে একটা হ্যারিকেন ঝুলিয়ে একটা গরু গাড়ি আসছে। সেই হ্যারিকেনের ওপর আবার চটা বা এরকম কিছু একটা বস্তু দিয়ে জল রোধ করবার ব্যবস্থা করা আছে। আমি তো গাড়িটা দেখেই চেঁচিয়ে হাঁক পারলাম, ও ভাই, গাড়োয়ান ভাই, দাঁড়াও দাঁড়াও, বলি কাশীপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে যাবে নাকি? এই বৃষ্টিতে ওদিকে গিয়ে কি করবেন? ওখানে রাতের বেলায় কেউ যায় না। ওখানে একটা খুব বড় অভিশপ্ত কবরস্থান আছে, বাঁচতে চাইলে মত পরিবর্তন করুন। আমি পেশায় ডাক্তার, রুগী দেখতে যাচ্ছি, দয়া করে রাস্তাটা পার করে দিলে বড় উপকৃত হই। আমার কথা শুনি গাড়িটা ক্রমশ আমার দিকে এগিয়ে এলো। দেখলাম গাড়োয়ান একটা বড় ও মোটা আলখাল্লা দিয়ে নিজের সর্বাঙ্গ ঢেকে রেখেছেন, আর ওনার গাড়ি করে বেশ অনেক মাল নিয়ে যাচ্ছেন। বলছি, বসবোটা কোথায়? তোমার গাড়িটা দেখি আগে থেকেই সব বোঝাই করা। আরে অনেক জায়গা আছে, আপনি আপনার ছাতাটা খুলে ওই বাইরের দিকে একটু ঝুঁকে বসুন, তাতেই হবে, বুঝলেন? এই বৃষ্টির রাতে এখানে আর অন্য কোনো গাড়ি পাবেন না, এটাই একমাত্র শেষ ভরসা। পরের গরুর গাড়িতে যেতে চাইলে এর চেয়েও বেশি কষ্ট করে যেতে হবে আপনাকে, আমি বলে দিলাম। বৈশাখ মাসের বৃষ্টি এত সহজে থামার নয়। আজ সবাই মাল বোঝাই করে শস্য নিয়ে যাচ্ছে, পরের দিন সকালে হাটে বসবে বলে। ঠিক আছে ঠিক আছে, আমার এত কথা শোনার সময় নেই, একটু তাড়াতাড়ি নাও। আমি গাড়িতে উঠতে উঠতে বললাম, বলছি ভাড়া কত করে নেবে সেটা বলো। হ্যাঁ, সে আপনার যা মনে হয় তাই দিয়ে যাবেন। এই চ, হট হট হট, হট 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 হট, চল চল, হট হট হট। আচ্ছা আচ্ছা, বসেছি, এবার চলো, তাড়াতাড়ি নাও। বৃষ্টির মধ্যে গাড়িটা চলতে শুরু করলো। মাঝে মধ্যে গরুর গলায় টুংটাং ঘণ্টার ধ্বনি আমাদের পথের নিস্তব্ধতা ভঙ্গ করছিল।
বেশ কিছুটা পথ যাবার পর আমি নিজেই গারোয়ানকে প্রশ্ন করলাম, ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে বাইরে বাহক নিয়ে বেরোতে তোমার ভয় করে না? হ্যাঁ, আমার আবার ভয় কি? ভয় বরং আমারে ডরায়। ভয়কে জয় করতে পারলেই তো জীবনের সার্থকতা। তাছাড়া এত রাতে ফাঁকা মেঠো পথ ধরে যেতে বেশ ভালোই লাগে। কেউ বিরক্ত করতে আসে না, চারিদিকে কোনো চেঁচামেচি নেই, কারোর কোনো দাবি দেওয়া নেই, এই বেশ ভালোই আছি। তাছাড়া অন্ধকার আমার বেশ ভালোই লাগে, সব কিছু কেমন যেন স্পষ্ট করে দেখতে পাই আমি। আগের দিনের বেলায় গাড়ি নিয়ে বের হতাম, বুঝলেন তো, তবে এখন বেশ অনেক বছর হলো এই রাতের বেলাতেই একমাত্র বেরোই আমি। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনই আমার কাজ শুরু করি আমি। কিন্তু এত রাতে অন্ধকারে ঠিকঠাক পথ দেখতে পাও তুমি? ও আপনি ভাববেন না, পথ দেখতে না পেলে কি হবে, আন্দাজে চালিয়ে নেব। কিন্তু এভাবে যে পথ দুর্ঘটনার সম্ভাবনা থাকে, তোমার নিজের জন্য ভয় করে না? হ্যাঁ বলি, তোমার সংসার ধর্ম নেই? আগে না, সেসব কখনো করার কথা মনে আসেনি। তবে হ্যাঁ, দুর্ঘটনা ঘটলে ঘটবে। আরে বাবা, নিয়তি যখন ডাকবে তখন তা ধরে রাখার সাধ্য কারণ নেই। তা তো খাঁটি কথা, তাও সাবধানের মার নেই। যাই হোক, তুমি কিন্তু একটু দেখে শুনে গাড়িটা চালাও। হ্যাঁ, আমার কথাটা শেষ করতেই সামনের কোনো পাথর বা অন্য কিছুতে গাড়ির পিছনে চাকা পড়তেই গাড়িটা যেন পুরোপুরি কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমি বোধহয় গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে যাব। আরে আরে কি হলো? হ্যাঁ, এই দেখেছো তো, এই জন্যই বলেছিলাম একটু দেখে চালাও। আরে আমি কি করব বাবু, সামনে যদি এত বড় বড় পাথরের চাঁই থাকে তাহলে আমার এই অবলা গরুগুলো যাবে কোথায় দিয়ে বলুন তো? আচ্ছা ঠিক আছে, সাবধানে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো চালাচ্ছি। তা বাবু, কোন রোগের রুগী দেখতে যাচ্ছেন? তা তো জানি না, বৃষ্টির রাত তো, টেলিফোনটাই ভালো করে কথা শোনা যায়নি। যেটুকু বুঝতে পারলাম তাতে মনে হলো জরুরি অবস্থা, তাই বাধ্য হয়ে বেরিয়ে পড়লাম। সবাই যদি আপনার মতন এত ভালো মানুষ হতো তাহলে কত ভালোই না হতো বাবু। আমরা সব সময় চেষ্টা করি নিজেদের সর্বস্ব দিয়ে রোগীকে বাঁচানোর জন্য, কিন্তু এরপর যদি ওপরওয়ালার সাথে না দেন তাহলে তো আমাদের আর কিছু করার নেই। না ডাক্তারবাবু, না, ভুল কথা, সবাই বাঁচানোর চেষ্টা করে না। এসব তুমি কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, এই তুমি চিকিৎসার কিছু বোঝো? ঠিকই তো, চিকিৎসার আমি কি বুঝি? আমি নেহাত মূর্খ মানুষ, তাই আমাকে যা খুশি তাই বুঝিয়ে দেওয়া যায়। আরে না না, আমি সেই রকম ভাবে বলতে চাইনি, জাস্ট আপনাদের চিকিৎসা শাস্ত্রের এত বড়াই করবেন না, তা আমি সহ্য করতে পারি না। আপনার পূর্বে এভাবে একজন আমার সঙ্গে তার ক্ষমতা আর জ্ঞান নিয়ে ব্যঙ্গ করেছিল। তার অবস্থা আমি কি করেছিলাম সেটাই তবে শুনুন। আরে না না, আমি সেইভাবে, আরে আমি এখন কি আমি সিরিয়াসলি আমার কথা না শুনেই গারোয়ান লোকটি নিজের মতন বলতে শুরু করলো। সেই সময় আমি আমার বৌরানী মায়ের 5-4 মাস খাটার জন্য একমাত্র কাজের লোক হিসাবে ওনার শ্বশুর বাড়িতে থাকতাম। একে একে ওনার শ্বশুর শাশুড়ি বয়সের ভারে মারা গেলেন। এদিকে কর্তামশাই দিন দিন নেশাভান করে দেনার দায়ে গলা পর্যন্ত ডুবে গেলেন। দিনরাত উনি বৌরানী মায়ের উপর অকথ্য অত্যাচার করতে শুরু করলেন। কিন্তু বৌরানী মা নিজের বাবার সমস্ত সম্পত্তি ওনার স্বামীর নামে করে দিতে অনিচ্ছুক ছিলেন। আসলে বৌরানী মা জানতেন কর্তামশাইকে আর কিছুতেই সুপথে ফিরিয়ে আনা যাবে না, ফলত বৌরানী মায়ের সমস্ত পৈতৃক সম্পত্তিও কর্তামশাই নিমেষের মধ্যে জুয়া খেলে বা ওই মদ খেয়ে উড়িয়ে দেবেন। তাই শুরু হলো এক পৈশাচিক খেলা। একদিন আমার বৌরানী মা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন। বাধ্য হয়ে এমন এক বর্ষার রাতে ডাক্তার ডাকতে হলো। বৌরানী মা, বাইরে যে প্রবল ঝড় উঠেছে, জানালাগুলো বন্ধ করে দিই। শুধু কি বাইরের জানলা বন্ধ করলেই মানুষের ভিতরে ঝোড়ো হাওয়া আটকানো যায় রে? আমার তো মনে হচ্ছে
আজকে এই ঝড় আমাকেও সাথে নিয়ে যাবে। এই ঝড় থামার নয় রে। জীবনে কখনো আমি প্রকৃতির এমন প্রলয় দেখিনি। আমার মনে হচ্ছে সারা প্রকৃতি যেন দুলে দুলে উঠছে। আমার খুব ভয় করছে রে। তোর বাবু এখনো ডাক্তার নিয়ে বাড়ি ফেরেননি? না বৌরানীমা, বাবুকে এই ঝড় মাথায় নিয়ে আমি বাইরে যেতে বারংবার বারণ করলাম। আমি বললাম গরুর গাড়িটা নিয়ে আমি এগিয়ে যাই, কিন্তু বাবু জেদ করে একাই গেলেন। কাজটা ভালো হয়নি রে। বাইরের এই ঝোড়ো হাওয়ায় অনেক গাছ উপড়ে পড়েছে। রাস্তায় যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তাহলে তো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এমন করবেন না বৌরানীমা, এমন করবেন না। ওপরওয়ালা সব দেখছেন, উনি সব কিছু ঠিক করে দেবেন। এই যে আসুন ডাক্তারবাবু, এদিকে আসুন। ওই যে বৌরানীমা, কর্তাবাবুর গলার আওয়াজ পেলাম বলে মনে হলো। নিশ্চয়ই উনি ডাক্তার নিয়ে চলে এসেছেন। হারাতন, ডাক্তারবাবুর হাত থেকে ব্যাগটা নামারে তাড়াতাড়ি। এই তো বাবু, দিন দিন, আমাকে দিন, আপনি এখানে বসেন। কই চোখ খুলুন তো দেখি। শরীর তো বড়ই দুর্বল। ঠিক করে খাওয়া দাওয়া করেননি? আগে করেছিলাম তো, তবে ডাক্তারবাবু আপনি পারলে আপনার এই আগের ওষুধগুলো একটু বদলে দিয়ে যান। ওগুলো পেটে পড়লেই শরীরটা আরও বেশি ঝিমিয়ে পড়ে। সারা শরীরের মধ্যে একটা অসম্ভব জ্বালা সৃষ্টি হয়। আমি স্থির থাকতে পারি না। তারপর ইচ্ছে না করলেও জ্বালা মেটাতে ঘুমের ওষুধটা জোর করে খেয়ে আমায় ঘুমোতে হয়। কিন্তু এভাবে আর কতদিন চলবে? না, এভাবে আর বেশি দিন চালাতে হবে না। আমি আজকেই সব ঠিক করে দিয়ে যাব। ডাক্তারবাবু, আপনি ওর কথা না শুনে আপনার কাজ করুন। আচ্ছা, পরের ওষুধগুলো একটু দেখে দেবেন। তুমি এত কথা না বলে শুয়ে পড়ো। দেখুন, ওনার শরীরের জন্য এখন এই ইঞ্জেকশনটা খুবই প্রয়োজনীয়। আমি আজকে এটা দিয়ে যাচ্ছি। আশা করি আগামীকাল সকালেই ওনার শরীরের সমস্ত জ্বালা মিটে যাবে। না না, ইঞ্জেকশন কেন? আপনি ওষুধ দিয়েছেন। এটা দিয়েই দেখুন, সব কিছু ঠিক হয়ে যাবে। না না, আমাকে ইঞ্জেকশন দিও না, দিও না আমাকে। আমি নেব না ওটা, আমি কিছুতেই নেব না আমি ওটা। আপনি ওনার হাত পাটা একটু চেপে ধরুন তো, আর একটু চেপে ভালো করে ধরুন। বাবু বলছি, বৌরানীমা যখন মানা করছেন তখন একবার ওনার কথাটা ভেবে দেখলে হতো না? তুই থাম, চিকিৎসা তুই কি বুঝিস? বাস হয়ে গেছে। আজকের মতন আমি আসি, পরে প্রয়োজন হলে আবার আসবো। হ্যাঁ, আপনি চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। যা, ডাক্তারবাবু তো ওনার ব্যাগটাই নিতে ভুলে গেলেন। যাই, আমি বরং গিয়ে এটা ফিরিয়ে দিয়ে আসি। যা ওষুধ দিয়েছেন তাতে আর পরের দিনে সকালবেলা দেখতে পারবে বলে মনে হয় না তো। আপনি নিশ্চিন্তে থাকুন, এই ইঞ্জেকশন হজম করে ফেলার ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই। আমি আগে যা ওষুধ দিয়েছিলাম তাতে কাজ হয়ে যাবার কথা, কিন্তু আমার মনে হয় উনি সব ওষুধ ঠিক করে নেননি, তাই এতদিন পর্যন্ত টিকেছিলেন। তবে এই ইঞ্জেকশনে একেবারে মারণ বিষে ভর্তি, এর হাত থেকে কারও নিস্তার নেই। তবে উনি মারা যাবার পর ওনার পাওনা গন্ডার বিষয় থেকে আমার দিকটা কিন্তু একটু দেখবেন, কেমন? ভুলে যাবেন না যেন। পাগল নাকি আপনি? আমার এত বড় একটা উপকার করলেন আর আমি আপনাকে ভুলে যেতে পারি? ও মারা যাবার কিছুদিন পরেই ওর সমস্ত সম্পত্তি ওর বাবা আমার নামে লিখে দেবেন। বড়লোক জমিদারের একমাত্র কন্যা বলে কথা। পূর্বেই যদি সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতেন তবে আজকে ওনার মেয়েকে এভাবে শেষ করতে হতো না। যাক, আমি যখন ওই সম্পত্তির ভাগিদার হব তখন ওখান থেকে অর্ধেক ঐশ্বর্য আপনাকে ভাগ করে দেব। তবে আপনি শুধু মুখটা বন্ধ রাখবেন। দেখি কে কে ওখানে, কে ওখানে দাঁড়িয়ে, কে ওখানে দাঁড়িয়ে আমাদের কথাবার্তা শুনছে? বেরিয়ে আসো, বেরিয়ে আসো বলছি। এ কি, তুই এখানে কি করছিস? বাবু, বৌরানীমা আপনাকে এত ভালোবাসেন আর আপনি কি না ওনার কয়েকটা সম্পত্তির লোভে ওনাকে এভাবে ভুল ওষুধ দিয়ে মেরে ফেললেন। এই ঈশ্বর আপনাকে কখনো ক্ষমা করবেন না। আমি এখনই সবাইকে ডেকে এনে আপনাকে হাজতবাস করাবো। ঈশ্বর ক্ষমা করবেন কিনা জানি না, তবে এভাবে আমাদের কথা শোনার জন্য তোকে আর আমরা ক্ষমা করতে পারবো না। ডাক্তারবাবু, ধরুন ওটাকে।
না না বাবু, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমার ভুল হয়ে গেছে বাবু, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন বাবু, ছাড়েন বলছি, ছেড়ে দেন বাবু, আমার ছেড়ে দেন। ধরো তো ভালো করে ডাক্তার, ওকে শালা হারামি। ছেড়ে দেন বাবু, ছাড়েন বলছি। এটা নিন ডাক্তার বাবু, এটা দিয়ে মারুন, তাড়াতাড়ি হবে। ব্যাস, কাজ হয়ে গেছে। আমাদের সমস্ত পথের কাঁটা একেবারে সরে গেছে। তবে এবার তো লাশ দুটোর গতি করতে হবে। হ্যাঁ, কিন্তু এখন যদি শ্মশানে পোড়াতে যাই তবে অনেক কথা উঠবে। আশেপাশের লোকজনেরা সন্দেহ করতে পারেন একই দিনে দুজন কি করে মারা গেল। পোড়াবার দরকার নেই, দুটো লাশকেই বরং খুব সাবধানে কবরস্থানের দিকে টেনে নিয়ে চলুন। ওখানে গিয়ে ভেজা মাটিতে কবর দিয়ে দেব। আজকে রাতেই শিয়ালেরা টাটকা মাংসের গন্ধ পেলে এমনিতেই টেনে নিয়ে ছিঁড়ে খাবে। তখন ওই দেহ দেখলে আর কেউ শনাক্ত করার মতন অবস্থায় থাকবে না। ঠিক বলেছেন, তাহলে সেটাই করা যাক, চলুন। শুরু হলো আমাদের দুজনকে খবর দেবার পালা। কিন্তু পালাবে কোথায়? ওই প্রফুল্ল ডাক্তারবাবুকে যে নিজের বাড়িতেও ফিরতে হতো, ওরা আমাদের কবরস্থানে চাপা দিয়ে নিজেদের ঠিকানার দিকে এগিয়ে গেল। আমার বউরানীমা কর্তামশাইয়ের এই বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারেননি। তাই সেই রাতেই কর্তামশাই যখন নিজের ঘরে শুয়ে ঘুমোচ্ছিলেন, ঠিক সেই সময় আমার বউরানী মায়ের আত্মা নিজে গিয়ে কর্তামশাইয়ের শরীরের মধ্যে থেকে সমস্ত মাংস খুবলে খেয়ে ওনাকে এই জগৎ থেকে মুক্তি দিয়েছিলেন। তারপর কিছু সময় পেরোতেই পথে দেখা মিলল সেই প্রফুল্ল ডাক্তার বাবুর। এই রিক্সা, দাঁড়াও দাঁড়াও, স্টেশনে যাবে? যাব বাবু যাব, আপনি যেখানে যেতে চাইবেন সেখানেই নিয়ে যাব। বাহ, আজকে দেখছি আমার কপাল ভালো, নয়তো এমন ঝড় জলের রাতে সহজে এখানে গরুর গাড়ি পাওয়া যায় না। তা বলছি বাবা, ভাড়া কত নেবে? আপনি যা দেবেন তাই নিয়ে নেব। ঠিক আছে চলো, তবে একটু তাড়াতাড়ি গাড়িটা চালিও, তাড়া আছে। ঠিক আছে বাবু, উঠে বসুন, আপনার জীবনের সমস্ত তাড়াহুড়ো আমি মিটিয়ে দেব। হাই হাই হাট 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 হাট, চলো হাট। আমরা এত রাতে গাড়ি নিয়ে বেরো, সমস্যা হয় না? কত মানুষের জীবনেই তো কত সমস্যা থাকে, সব কিছু মাথায় নিলে তো আর চলে না বাবু। সব থেকে ভালো যদি ওই রক্ত মাংসের জীবনটাই না থাকে, তাহলে তো আর কোথাও যাতায়াত করতে বাঁধা থাকে না। বড্ড বেশি বাজে কথা বলো তুমি। স্বভাব বাবু, স্বভাব, সবটাই স্বভাব। এই কি, দাঁড়াও দাঁড়াও, আরে এদিকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে এদিকে তো কবরস্থান, আমি তো তোমায় স্টেশনে যাব বললাম। তুমি কি রাস্তা চেনো না? তাহলে রাতের বেলায় বাহক নিয়ে এলে কেন? অপর্যাপ্ত সব। ধর, রাস্তা চিনি বাবু, কিন্তু সবাই সব জায়গায় যেতে চাইলেই তো আর তাকে নিয়ে সেখানে নিয়ে যাওয়া যায় না। আপনার অদৃষ্ট যেখানে আপনার জন্য অপেক্ষা করছে সেখানেই তো আপনাকে নিয়ে যেতে হবে। কর্ম করলেন আর ফল ভোগ করবেন না, তা তো হয় না। এই দাঁড়াও, এই দাঁড়াও বলছি, গাড়ি থামাও, গাড়ি থামাও। এই তুমি কে বলো তো? আমাকে আপনি চিনবেন না বাবু, পিটিয়ে পিটিয়ে মারার সময় বোধহয়
মুখটা ভালো করে খেয়াল করেননি। আসলে এত জোরে মুখের মধ্যে বাড়ি মেরেছিলেন যে মুখটা একেবারেই থেতলে গিয়েছিল। ভালো করে চোখ মুখের নকশা দেখার সময় পাননি বোধ হয়। গাড়ি থামা বলছি, আমি এই গাড়িতে যাব না, আমি নামবো। থামো থামো বলছি। বাবু, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগে পর্যন্ত আমার গাড়ি তো থামবে না বাবু। চলুন চলুন বাবু, এবার আমি আপনাকে যেখানে নিয়ে যাব আপনাকে সেখানেই যেতে হবে। একই একই, আমি যদি একবার নামতে পারি জুতো দিয়ে তোমায় মেরে তোমার পিঠের ছাল চামড়া তুলে দেবো বলছি। ওই গরুগুলোকে থামতে বলো। থামা থামা বলছি। আরে বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। আমি কিন্তু গাড়ি থেকে লাফ দেবো। গাড়ি থেকে লাফ দিয়েও কোনো লাভ হবে না বাবু। এইখান থেকে আজকে আপনার মুক্তি নেই, মুক্তি নেই। আমি ইচ্ছা করে তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে যেতে দাও, যেতে দাও। আমি কিন্তু ইচ্ছা করে কিছু করিনি। তাই নাকি? তাহলে তো বলতে হয় আপনার স্মৃতি শক্তি বড্ড বেশি দুর্বল। ঠিক আছে, তবে আমি আপনাকে বাকিটা মনে করিয়ে দিচ্ছি। মনে নেই আজকে রাত ঠিক 12টার সময় আপনি আমার আর আমার নিষ্পাপ বৌরানী মায়ের সাথে কি কি করেছিলেন? না না না, আমি আর কিছু মনে করতে চাই না, দয়া করে আমায় ছেড়ে দাও। আমি আর কখনো এই গ্রামে ফিরে আসবো না। এমনকি তোমার বৌরানীমাকে মারার জন্য যে অর্থের দাবি করেছিলাম সেই অর্থ আমি আর নেব না। তবে আমাকে যেতে দাও, দয়া করো, আমি হাত জোড়ো করছি, দয়া করো, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এই ভুল করব না। অনেক বেশি দেরি হয়ে গেছে আর আমার হাতে কিচ্ছু নেই। চলুন। আমার গাড়িটা গিয়ে সোজা একটা পুকুরে পড়লো। ডাক্তার বাবু যে সাঁতার জানতেন না তা আমি আগেই জানতাম। বেশ কিছুক্ষণ জলের উপরে বুড়বুড়ে ভেসে উঠল। তারপর এভাবেই পা দাপাদাপি করতে করতে পুরোপুরি ভাবে জলের তলদেশে ঘুমিয়ে পড়লেন। কিন্তু তার সাথে আমার নিরাপরাধ গরু দুটো সেদিন মারা গিয়েছিল। একেই তো অতৃপ্ত হয়ে মরেছিলাম, তার উপর আবার গোহত্যা। এই পাপেই বোধহয় এই পাপের মনুষ্য লোক থেকে এখনো মুক্তি পেতে পারিনি। এখনো পর্যন্ত ওদের পাপের বোঝা আমার নিজের মাথায় করে বয়ে বেড়াতে হচ্ছে। কথাগুলো শুনতে শুনতে ভুলেই গিয়েছিলাম যে গারোয়ানের গলার স্বর ক্রমশ অচেনা হয়ে উঠছে। ওর গলার মধ্যে যেন প্রতিহিংসার আগুন খেলা করছে। ঠিক এমন সময় একটু নড়ে চড়ে বসার চেষ্টা করতেই গাড়ির ছোঁয়ের ভিতরে বস্তার গায়ে আমার হাতটা লাগলো। সঙ্গে সঙ্গে হাতটা একেবারে ভিজে উঠল। বস্তার মুখটা ভালো করে বাঁধা হয়নি মনে হয়, তাই জন্য ভিতর থেকে কিছু একটা যেন চুইয়ে পড়ছে। আমি আমার মাথাটা নিচু করে বস্তার দিকে নিয়ে যেতেই একটা তীব্র উৎকট গন্ধ আমার নাকে ঠেকল। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এ তো কোনো সাধারণ বস্তা নয়, এতে করে মানুষের লাশ ভর্তি করা হয়েছে। এবার আমার অবস্থা দেখে গারোয়ান সামনের দিক থেকে চোখ সরিয়ে ওর ছোঁয়ের দিকে তাকালো। ওর চোখ দুটো মানুষের চোখ নয়, ঘন কালো অন্ধকারের মধ্যেও ওগুলো একেবারে জল জল করছে। আর ইচ্ছে করে বোধহয় একবার আমাকে দেখে বড় করে একটা হাঁ করেছিল।
তাতে ওর মুখের ভিতরকার সমস্ত ধারালো দাঁতগুলো দৃশ্যমান হয়ে উঠল, আর সেই সঙ্গে ওর কান ফাটা হাসি। ভয় পাবেন না যেন বাবু, ভয় পাবেন না। আমি নামবো, গাড়িটা থামাও। গাড়োয়ান, গাড়িটা থামাও বলছি। আমি নামবো, গাড়িটা থামাও। এত কিছু বলার পরেও গাড়ি থামানোর কথা বলেন কোন সাহসে? এই গাড়ি একমাত্র কবরস্থানে গিয়েই থামবে। কাশীপুরের কবরস্থান। না না, আমি তো কিছু করিনি, আমাকে যেতে দাও। এ কি? আমরাও নিরাপরাধ ছিলাম, তারপরেও আমাদের মরতে হয়েছে। আজকে আমিও আপনার ওই চামড়ার ব্যাগ থেকে একটা একটা করে ছুরি কাঁচি বার করে আপনার শরীরের সমস্ত অঙ্গগুলো আগে কেটে কেটে ছাড়িয়ে নেব। তারপর আপনার লাশটা তুলে নিয়ে গিয়ে ওই কাশীপুরের কবরস্থানে বসে শিয়াল, কুকুর এদের সঙ্গেই একসাথে খাবো। এই দেখুন না, দেখুন, যারা আমাদের সাথে বেঈমানি করেছিল, আমি এখনো পর্যন্ত তাদের লাশ আমার কাজ ছাড়া করিনি। ওরা এভাবেই এই বস্তার মধ্যে পচুক। না না না, আমাকে নামতে দাও। এই গাড়ি থামাও গাড়োয়ান, গাড়োয়ান গাড়ি থামাও। আমি যত বেশি চিৎকার করতে শুরু করলাম, গরুগুলো যেন তত বেশি জোরে ছুটতে শুরু করলো। বৌরানী মা, বৌরানী মা, আজ আপনার হাতে আরেক ডাক্তারের বলি হবে। আমি আসছি আপনার কাছে, আমি আসছি। না 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 না, তো তুমি যা করছো তা পাপ করছো। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এমন কথা বললে তো হবে না বাবু। একবার যখন বাহক নিয়ে ফেলেছি, তখন তো আমি শেষ যাত্রায় না নিয়ে গিয়ে থামাতে পারবো না। আমার যে এটাই কাজ। আমি যদি এখানে আপনাকে নামিয়ে দিই, তবে আমি আমার এই প্রেত লোকে গিয়ে মুখ দেখাবো কি করে? মানে বাঁচান, বাঁচান, কে কোথায় আছেন? আমাকে বাঁচান, বাঁচান, আমাকে বাঁচান। চেঁচামেচি করে কোনো লাভ নেই, এই প্রান্ত দিয়ে কেউ যায় না। আপনি আপনি ইচ্ছা করলেও আর এখান থেকে নামতে পারবেন না। এই গাড়ি সোজা গিয়ে থামবে একেবারে পরপারের উদ্দেশ্যে। না না, কিছুতেই না, কিছুতেই নয়। আমি আগে পরে কিছু না ভেবে চলন্ত গাড়ি থেকে লাফ দিলাম। আমার ওই ভারী শরীরটা জল কাদার মধ্যে গিয়ে লেটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে সে গাড়ি আমাকে ছেড়ে দিয়ে কোথায় যেন একটা বিলীন হয়ে গেল। মনে মনে ভেবেছিলাম বোধহয় নিস্তার পেয়ে গেছি, কিন্তু না। উঠে দাঁড়াতেই চোখের সামনে দেখতে পেলাম সেই গাড়োয়ানকে। আমার থেকে মুক্তি নাই ডাক্তার বাবু, আমার থেকে আপনার মুক্তি নাই। আজ আপনাকে মেরে আমার সঙ্গে করেই নিয়ে যাব। না না, গাড়োয়ান, আমাকে যেতে দাও। আজ জোর করছি আমি, আমাকে যেতে দাও। যেতে দেব না ডাক্তার, যেতে দেব না। ওই গাড়োয়ান আমার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কোনো ভার অনুভব করতে পারলাম না আমি। তবে ওর নখের দাপটে আমার সমস্ত শরীর ছিন্ন ভিন্ন হতে শুরু করলো। এভাবে একটা পৈশাচিক শক্তির সাথে ধস্তাধস্তি করতে করতে কখন যেন গড়িয়ে গিয়ে বনাঞ্চলের দিকে এগিয়ে গিয়েছিলাম। ওখানে পড়ার সঙ্গে সঙ্গে আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিতে শুরু করলাম। গাছের ডাল, কাঁটা এইসবে লেগে আমার পা প্রায় রক্তাক্ত হয়ে উঠেছিল। ওই গাড়োয়ান সেই রক্তের গন্ধ শুকে শুকে
আরো খানিকটা পথ আমাকে ধাওয়া করে নিয়ে গেল। তবে শেষমেশ ওই গ্রামের সীমানা পেরিয়ে একটা ঝিলের জলে গিয়ে লাফ মারলাম। তারপর সাঁতরে উঠে নিজের গায়ে পা রেখেছি। তবে চোখ বন্ধ করলে আজও আমি সেই ভৌতিক গারোয়ানের পৈশাচিক হাসির কণ্ঠ শুনতে পাই। আর সেই থেকেই আমি আর কখনো গরুর গাড়িতে যাতায়াত করতে সাহস পাইনি। খুব ভালো, খুব ভালো গল্প বলেছেন ডাক্তারবাবু। এবার আসুন, আপনার সময় যে ঘনিয়ে এলো। তখনই ঝড়ের দাপটে জানলাটা ধরাম করে বাড়ি খেল, আর একটা বেপরোয়া হাওয়া ভিতরে ঢুকতেই সারা বাড়িতে লোডশেডিং হয়ে গেল। হ্যাঁ, এ কি? আলো জ্বালাও, আমি অন্ধকার সহ্য করতে পারি না, দয়া করে কেউ আলোটা জ্বালাও। ওকে আমাদের কাছে দে, ওকে আমরা এখানে রাখবো। ওর শরীরের থেকে মাংসগুলো ছাড়িয়ে নিয়ে ওর হাতটা এখানে রেখে দেব। আর যে আলো জ্বালানো সম্ভব নয়, সময় হয়ে এসেছে, সময় হয়ে এসেছে। এই তোরা সবাই এবার জেগে ওঠ, জেগে ওঠ তোরা। কি না, এমনটা কিন্তু কথা ছিল না। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। কথা তো দেওয়াই হয় ভাঙার জন্য, তাই না ডাক্তারবাবু? একবার এই বিছানা থেকে সাদা চাদরটা সরিয়ে দেখবেন না, ওখানে কোন রোগী শুয়ে আছেন। কে আছে ওখানে? ওখানে কে আছে? এত ভয় পাচ্ছেন কেন? মানুষের শরীরের চামড়া কাটা ছেঁড়া করাই তো আপনাদের কাজ, কি তাই না? শত শত পৈশাচিক হাসি ঘরটাকে কাঁপিয়ে দিতে শুরু করলো। ওই লোকটার কথা শুনে আমি কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে এক টানে সাদা চাদরটা তুলে ফেললাম। কিন্তু এ কি? এই যে ওই লোকটাই যে এতক্ষণ চাকর বলে নিজেকে পরিচিতি দিচ্ছিল। আমার চোখ দুটো একেবারে স্থির হয়ে এলো। আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম ওখানে কেউ নেই, সবকিছু যেন ধোঁয়ার মতো উবে গেছে। আর ঠিক তখনই বিছানার মধ্যে থেকে কেউ যেন আমার হাতটা সজোরে চেপে ধরল। খাটে শুয়ে থাকা সেই কবেকার মরা আমার দিকে নিথর দুটো চোখ মিলে তাকিয়ে রয়েছে। হাতটা ঠিক আগের মতোই ঠান্ডা। আমি ডাক্তারবাবু, আমি শেষ বেলায় অনেক বড় অসুখ করেছিল, তবে ডাক্তার ডাকার মতো শক্তিটুকু ছিল না। তাই এখন থেকেই সমস্ত ডাক্তারদের মেরে ওই আলমারিতে ভরে রাখি, যাতে পরবর্তীতে ওরা আমার কাজে আসতে পারে। কাজে আসতে পারে। কষ্ট তো অনেক পেয়েছি এই ডাক্তার, তোরও এবার আমাদের আইন থেকে মুক্তি নেই, মুক্তি নেই। আমি ওই ব্যক্তির হাতটা এক টান মেরে তড়িৎ গতিতে ছাড়িয়ে নিলাম। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি চাদর ঠেলে উঠে বসলো। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এক ছুটে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে শুরু করলাম। অথচ সেই অন্ধকারে
অনেক জায়গায় আঘাত পেলাম। এর সাথে আমার পায়ের চাপে আশেপাশে থেকে দেওয়ালের সুরকি ধসে পড়তে শুরু করলো, আর হুঙ্কার দিয়ে আমার পিছনে আমাকে ধাওয়া করে ছুটে আসছে ওই ব্যক্তি। দাঁড়ান ডাক্তার বাবু, দাঁড়ান। এই বড় বাড়ির সম্পত্তি আগলানোর দায়িত্ব এখন থেকে আপনার। আমি আর কতদিন এখানে বাধা পড়ে কর্তা মশাইয়ের সম্পত্তি আগলাবো? থামুন বলছি, থামুন ডাক্তার বাবু, দাঁড়ান, দাঁড়ান ডাক্তার বাবু, দাঁড়ান। কারোর কোনো কথায় ভ্রুক্ষেপ না করে আমি ছুটেই চললাম। নিচে এসে সাইকেলটা টানার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হচ্ছে একটা অদৃশ্য শক্তি যেন ওটাকে ইচ্ছে করেই বেঁধে রেখেছে। শেষমেশ খালি পায়ে সব ছেড়ে দৌড়তে শুরু করলাম। বাইরে তখনও ঝোড়ো হাওয়া বইছে, থেকে থেকে আবার ব্যাঙের গোঙানিও শোনা যাচ্ছে। আমি হাঁপাতে লাগলাম। পিছন থেকে ভেসে এলো, যাবি কোথায়, যাবি কোথায় ডাক্তার? আজ তোর রক্তে আমি স্নান করব, স্নান করব। দাঁড়া, দাঁড়া বলছি ডাক্তার। এভাবে দৌড়তে দৌড়তে একটা সময় ভোরের আলো পড়তে শুরু করলো। ওই শেষবারের মতন পিছন ফিরে তাকাতেই দেখলাম আর কেউ নেই, সব কিছু শান্ত। তবে নিজের ছিন্ন ভিন্ন জামা কাপড় আর কাঁটা ছেঁড়া করা হাত পা দেখে নিজেকেই যেন নিজের কাছে ভৌতিক বলে মনে হচ্ছিল। আজ আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ডাক্তারবাবু কার চিকিৎসা করতে গিয়েছিলেন? সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব। তবে যারা উত্তর দেবেন তারা কোথায় থেকে আমাদের গল্প শুনছেন এবং আপনাদের নাম সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। সান্যাল বাড়ির প্রেতাত্মা গল্পে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম হলো, বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলেছে হিরণ সরকার, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার অন্তর্গত নাটেশ্বরী চক থেকে বলেছে গণেশ দাস, মিঠু দাস ও তার মেয়ে রিয়া দাস, কাষ্টগড়া থেকে বলেছে দেব মণ্ডল, সৌরভ মণ্ডল, রুদ্র মণ্ডল, শুক্লা মণ্ডল, শুভঙ্কর মণ্ডল ও জয়িতা মণ্ডল, গৌসাবা আমলামেথি থেকে বলেছে বিশ্বজিৎ, মদনপুর থেকে বলেছে রত্না সরকার ও বাবু, মালদা থেকে বলেছে চিরঞ্জিত সরকার, দক্ষিণ 24 পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতার লেদার কমপ্লেক্স থেকে বলেছে হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল ও তার স্ত্রী সুষমা মণ্ডল, বাংলাদেশ নরন্তি বাজার জামালপুর থেকে বলেছে শেখ ফরিদ আহমেদ এবং তার মেয়ে নুসরাত আহমেদ, নিউ টাউন থেকে বলেছে টিনা পাল হালদার আর তার মেয়ে কথা হালদার, পাঞ্জাব থেকে বলেছে জম্বু শাহাবুদ্দিন কাদির খান, জাহাঙ্গীর জিয়াদুল উজ্জ্বল, আসমিনা শাকির বাপন ও অনুপ, বোলপুর বাগানপাড়া থেকে বলেছে আরে স্যার আপনার নামটাই বা কোথায় গেল, নামটা তো দিন। যাই হোক, হুগলি থেকে বলেছে দেবু ঘোষ, বারাণসী থেকে বলেছে সমর মণ্ডল, বারাইপুর জেলের কাছ থেকে বলেছে শঙ্কর মণ্ডল ও তার মেয়ে পূজা মণ্ডল ও তার স্ত্রী টুম্পা মণ্ডল, উত্তর 24 পরগনা হাবড়া থেকে বলেছে মৃণালিনী সরকার, হাওড়ার সাঁতরাগাছি থেকে বলেছে রাজকুমার মণ্ডল, আরতি বেজ ও তার মেয়ে লিয়া মণ্ডল, বাংলাদেশ থেকে বলেছে রাকিব, হাওড়ার সাঁতরাগাছি থেকে বলেছে মিঠুন চক্রবর্তী, ম্যাঙ্গালোর থেকে বলেছে সুমন, হাসানপুর থেকে বলেছে ইমরোজ মণ্ডল, শান্তিপুর থেকে বলেছে পল্লবী, হাবড়া থেকে বলেছে রাজু মণ্ডল, রাজারহাট থেকে বলেছে মৌসুমী, ব্যারাকপুর খালপাড় থেকে বলেছে বিকাশ মণ্ডল, মহেশতলা চাকমিক থেকে বলেছে রিনা বাজার। যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরটি হলো পরিণীতা।